24 ব্যাচের 24 ব্যাচ ওদেরকে নিয়ে আমি যথেষ্ট অ্যাক্টিভ হয়ে গেছি গত 1 মাস ধরে। 24 ব্যাচকে আমি অনেকটুকু সাপোর্ট দিয়েছি। 24 ব্যাচের অনেকজন আমার স্টুডেন্ট আছে, ঠিক আছে? ওকে, তো ওদেরকে আমি সাপোর্ট দেওয়া শুরু করেছি পুরো দমে। ইনশাল্লাহ তোমাদেরকেও এইটুক পুরো দমে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সাথে যাদের সাথে 1 বছরের সম্পর্ক, এই সম্পর্কটা আসলে অসাধারণ সম্পর্ক। হ্যাঁ, এই সম্পর্কটা তোমাদের সাথে যদি সেলিব্রেশনে দেখা হয় সেটা খুব দারুণ হবে। সবচেয়ে যেটা সেরা হবে সেটা হলো তোমরা মেডিকেলে চান্স পাইলা, বা তোমার স্বপ্নের জায়গায় চান্স পাইলা, সেটা মেডিকেল হতে পারে, ঢাকা ভার্সিটি হতে পারে, বা ধরো ইঞ্জিনিয়ারিং হতে পারে। তারপর তুমি বললে যে ভাই আমি আপনার ক্লাস করেছি, এটা শিক্ষক হিসাবে আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো খুব ভালো লাগে। আমি যখন অফলাইনে ক্লাস নিয়েছি, আমি তো প্রায় দীর্ঘ 8-9 বছর অফলাইনে ক্লাস নিয়েছি, 13 থেকে 20 সাল পর্যন্ত অফলাইনে ক্লাস নিয়েছি, তাই না? প্রায় 8-9 বছর। তারপর গত 4 বছর ধরে অনলাইনে ক্লাস নিচ্ছি লাইভে। তো অফলাইনে যে ক্লাসগুলো নিতাম সেটাতে তো আমি স্টুডেন্টদের রিয়াকশন সরাসরি দেখতাম। ক্লাস শেষে বা ক্লাস করার সময় স্টুডেন্টরা যদি কোনো কিছু বুঝতো, ওর চোখে মুখে আমি যে তৃপ্তিটা দেখতে পেতাম যে আর এই জিনিসটা তো বুঝতে পারিনি আগে কখনো, আমি ক্লাসটা করে বুঝতে পারলাম, এই জিনিসটা শিক্ষক হিসেবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি যখন কাউকে কোনো কিছু বুঝাই, বা আমি যেটা নিজে বুঝি, আমি যখন আরেকজনকে সেটা বুঝাতে পারি, আমার এটা সবচেয়ে বেশি আনন্দ দেয়। এবং আরেকটা জিনিস আনন্দ দেয় যে আমি এটা সবসময় বলি, ও এবার আমার অনেকগুলো ঘটনা আছে, তবে একটা ঘটনা আমার সবসময় মনে পড়ে, সেটা হলো যে আমি তো ঢাকা মেডিকেলের 70 ব্যাচ, আমি হলো 70তম ব্যাচ ঢাকা মেডিকেল কলেজের। তো আমি 70তম ব্যাচ। তো আমি যখন সেকেন্ড ইয়ারে, তখন আমি নারায়ণগঞ্জে গিয়েছিলাম একটা একটা কোচিংয়ের ধরো এন্ডিং ক্লাস নিতে। ওই কোচিংয়ে আমি ক্লাস নেই নাই, কিন্তু ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল যে ভাই আমরা ক্লাস শেষ হয়ে যাবে, আগামী সপ্তাহে পরীক্ষা, আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার আগে একটা সমাপনী ক্লাস নিব, আপনি একটু আসেন। তো আমি আর আমার একটা বন্ধু গিয়েছিলাম। তো ওই কোচিংয়ে যে আমি মনে করি আধা ঘন্টা বক্তব্য রেখেছিলাম, কি পরীক্ষা কিভাবে দিতে হবে, কি দিতে হবে না দিতে হবে, মোটামুটি পরীক্ষার উপর একটা একটা ওভারঅল আইডিয়া দিয়েছিলাম। তো ওই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা হইলো, এটা 2014 সালের ঘটনা। তো 2014 সালের মেডিকেল ভর্তি পরীক্ষার আগে, আজ থেকে 10 বছর আগের ঘটনা, কথাটা আমার মনে আছে। তো মেডিকেল ভর্তি পরীক্ষা হইল 2014 সালের শেষের দিকে। 2015 সালের শুরুতে আমি আমার হল থেকে বের হব, কোনো একটা কাজে যাব। হঠাৎ করে দেখলাম দূর থেকে একটা ছেলে দৌড়ে আসলো, দৌড়ে এসে প্রায় একদম সালাম করার মতো অবস্থা। আমি বললাম দাঁড়াও দাঁড়াও, কে তুমি? বললো ভাই আমি অমুক, নামটা আর বলছি না। আমি ভাইয়া আপনার কি মনে আছে আপনি যে 2 মাস আগে নারায়ণগঞ্জে এসেছিলেন এবং আপনি বক্তব্য রেখেছিলেন এবং ওখানে আপনি একটা কথা বলেছিলেন, শেষ লাইনটা বলেছিলেন যে তো আমি দোয়া করছি তোমাদের সাথে আমার ডিএমসির ক্যাম্পাসে দেখা হোক আমার জুনিয়র হিসাবে। ভাইয়া আমি তখনই সাথে সাথে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি যে আপনার কথাটা যাতে আমার জন্য কবুল হয়। ভাইয়া দেখেন এটা আমার জন্য কবুল হয়ে গেছে, এবং যেদিন থেকে আমি ডিএমসিতে চান্স পেয়েছি আমার এইটাই লক্ষ্য ছিল যে ভাই আপনার সাথে আমি দেখা করে আপনাকে এই কথাটা বলবো। তো তুমি চিন্তা করো যে শিক্ষক হিসেবে এই লাইনটা কতটা কতটা আমাকে কতটা ভালো অনুপ্রেরণা যোগায়। এই 2 মাস 3 মাস আগে ওর সাথে আমার আবার দেখা, ও তো আমার ডিএমসি জুনিয়র, কিন্তু যেহেতু আমি গত 4 বছর আগে থেকে সরকারি চাকরি করি, আমি তো আর ডিএমসির হলে থাকি না। তো ডিএমসিতে অনেকদিন কাজ করেছি, ঢাকা মেডিকেল কলেজে অনেকদিন কাজ করছি, অনেকের সাথে দেখা হয় কিন্তু অনেকের সাথে দেখা হয় না। তো ওই জুনিয়রটা, ওর সাথে আবার দেখা হয়েছে। ও এখন বিসিএস দিয়ে 41তম বিসিএস দিয়ে ও এখন অ্যাডমিন ক্যাডারে চলে গেল। তো ও সেদিনও এই কথাটা বলছিল যে ভাইয়া আপনার মনে আছে কিনা। আমি বললাম আমার মনে আছে, তোমার যে মনে আছে জেনে ভালো লাগলো। তো এই জিনিসগুলো খুব ভালো লাগে যে তোমাদেরকে যে পড়ালাম এবং সেটা তোমরা পরিশ্রম করলা এবং তোমাদেরও স্বপ্নটা পূরণ হলো। তাই এইটা আসলে ডাবল সফলতা। তোমার সফলতাটাই আমার সফলতা হিসেবে কাউন্ট হয়। তারপরও তুমি যদি চান্স নাও পাও, তারপরও কিন্তু তুমি আমার আজীবনের জন্য তুমি আমার স্টুডেন্ট। তুমি চান্স পাইলা না, জীবনে চান্স পাওয়াটা তো শেষ কথা না। আমি এটা এখন বুঝতে পারি, হ্যাঁ, জীবনে চান্স পাওয়াটা শেষ কথা না। আমরা এতজনকে এতভাবে আইডিয়ালাইজ করি, ব্যাপারটা আসলে তা না। তুমি এই পৃথিবীতে সর্বোচ্চ 75 বছর বাঁচবা, এই তো, বেশি হলে 80-85। 75 বছরের পর তুমি যদি দেশের খুব বড় মানুষ না হও, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো, বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি না হও, তাহলে তোমার বেঁচে থাকা এই পৃথিবীতে আসলে খুব বেশি পৃথিবীর মানুষের কাছে ম্যাটার করে না। সে ইউনূস প্রধান উপদেষ্টার বয়স এখন 85 বছর।
তার বেঁচে থাকাটা সারা দুনিয়ার কাছে ম্যাটার করে। কিন্তু যেই বয়স্ক হয়ে গেছে যে তার বেঁচে থাকা আসলে দুনিয়ার কাছে ম্যাটার করে না। 75 বছর পর্যন্ত ধরে রাখতে পারে তুমি হয়তো বা রিলিভেন্ট থাকবা। এই সময় সুন্দর মতো, যথাসম্ভব সুস্থ মতো বেঁচে থাকাটাই হলো জীবন। এবং তুমি যদি ধর্মে বিশ্বাস করো, সেই ধর্ম সৃষ্টিকর্তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করা, সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা, সেটাই জীবনের লক্ষ্য হওয়া উচিত। সেটা তুমি যেই কাজই করো, সেটা তোমার জীবনের লক্ষ্য ডাক্তার হওয়াই যদি লক্ষ্য হয়, কিন্তু ডাক্তার হতেই হবে এমন কিন্তু কিছু না। দিন শেষে সবাই বেঁচে থাকে। এবং মনে কর, তোমাদেরকে জাস্ট ছোট্ট আইডিয়াটা দিয়ে রাখি, তোমরা প্রচুর পরিশ্রম করো যেটা হতে চাও সেটার জন্য, কিন্তু আবারও বলে রাখি যে তুমি যদি ডাক্তারির চান্স নাও পাও, ভাইয়া যেখানেই পড়ো, সুখ খুবই আপেক্ষিক বিষয়। হ্যাঁ, জীবনে সুখী হওয়াটাই শেষ কথা। এই যে প্রত্যেক বছর মেডিকেলে 5,000 জন স্টুডেন্ট ভর্তি হয়, তোমাদের কাছে মনে হয় এরা সেরা স্টুডেন্ট, সেরা মেধাবী, সবচেয়ে সেরা। ঠিক আছে, ওই বছরে ভর্তি পরীক্ষায় এরা সেরা, কিন্তু কোনো গ্যারান্টি নাই যে এরা জীবনের প্রত্যেকেই প্রচণ্ড সুখী হবে। হ্যাঁ, বা এরা, এবং বরং হতাশ হওয়ার সম্ভাবনা আরও বেশি, কারণ সে একটা প্রতিযোগিতামূলক জীবনযাত্রায় ঢুকে যাচ্ছে। ঠিক আছে, খুব টাফ। তো তুমি যেটাই করো, পরবর্তীতে তুমি যাই করো, তুমি চারুকলায় পড়তে পারো, তুমি আর্টস নিয়ে পড়তে পারো, তুমি বিসিএস দিয়ে অন্য ক্যাডারে চলে গেলা, তুমি বিসিএস দিলাই না, দিন শেষে তুমি একটা উদ্যোক্তা হইলা, তুমি ব্যবসা করলা, কতজন কত কি করছে। দিন শেষে বেঁচে থাকার জন্য সচ্ছল মতো চলে খেটে সচ্ছল মতো জীবন ধারণ করার জন্য কিছু টাকা আর্ন করার ব্যবস্থা করলে, দ্যাটস ইট। আমার মনে হয় সেইটাই লক্ষ্য। হ্যাঁ, সেটাই করা উচিত। এবং আমি তোমাদেরকে ছোট্ট জীবনে বলবো যে কোনো কিছুই ফিক্সড না। এগুলো তুমি যত আর্লি বুঝবা, তত ব্রেনের উপরে চাপ কমবে। তোমাদের ছোট্ট মানুষ, কিন্তু তোমরা ছোট্ট হলেও তোমরা তো অনেক বড় হয়ে গেছো। এই আন্দোলনের ফলেই তোমাদের কিন্তু মনস্তত্ত্বে একটা বড় চেঞ্জ এসেছে, তোমরা এখন অনেক কিছুই পারো। সেই জন্য এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছো বা ভবিষ্যতে যারা এই ভিডিওটা দেখবে, তাদেরকে বলে রাখছি যে আমি এই উদাহরণটা দিলাম, তার অর্থ এই না যে আমি এই জন্যই শুধু সফল। এই যে আমি তোমাকে পড়াচ্ছি, তুমি যে বুঝতে পারছো, এতেই আমি সফল। এই যে তোমরা রিপ্লাই করছো যে ভাই বুঝতে পারছি, এই মুহূর্তেই আমি সমান সফল। এটাতেও যেমন সফল, তোমরা যারা লাইভে ক্লাস করো আমার, তোমরা যখন বলো যে ভাই বুঝতে পারছি, ক্লিয়ার, আমি আসলে একই রকম আনন্দ অনুভব করি, একই রকম। এবং তুমি যদি কোথাও চান্স নাও পাও, তাও তুমি আজীবনের জন্য আমার স্টুডেন্ট। আমি তোমার জন্য শুধু এইটুকু দোয়া করব, দুনিয়াতে যতদিন তুমি বেঁচে আছো, তুমি যে সুস্থ মতো, সুন্দর মতো বেঁচে থাকো। এবং তোমার সাথে আমার যেইখানেই দেখা হোক, তোমার সাথে আমার সম্পর্কটা ছোট ভাই বোনের বা ছাত্র শিক্ষকের এইটুকু সম্পর্ক থাকবে। আমি কি বুঝতে পারলাম? যাই হোক, তো তোমাদের জন্য আমি মন থেকে দোয়া করি, তোমার যার যেটা স্বপ্ন সেটা তুমি পূরণ করো। এবং এইটুকু বলতে পারি যে স্টুডেন্ট লাইফে তোমার মূল কাজ পড়ালেখা করা। আগামী 1 বছর তুমি তোমার জীবনের সেরা পড়ালেখাটা করো, প্লিজ ভাইয়া, প্লিজ। জাস্ট তোমাকে আমি এইটুকু বলবো, এই সময়টা তোমার এই জীবনে আর কোনোদিন আসবে না। প্লিজ ভাইয়া, প্লিজ, তুমি তোমার সেরা পড়ালেখাটা করো ভাইয়া, সেরা পড়ালেখাটা। তুমি ভাইয়া যতটুকু পড়তে পারো, যত ঘন্টা পড়তে পারো, ভাইয়া প্লিজ পড়ো। পড়লে জীবনে কখনো তুমি বিফলে যাবে না। এই জ্ঞানটা তোমার কখনো বিফলে যাবে না। আমি তোমাকে সর্বোচ্চ পড়ালেখা করতে বলবো, তুমি সময় নষ্ট করিওই না। ইস, আমি যদি তোমাদের বয়সে থাকতাম, আমি হয়তো আরও কত পড়ালেখা করার চেষ্টা করতাম, আমার এখন মনে হয়। হ্যাঁ, যেই সময়টা চলে গেছে, দ্যাটস এ গন কেস। ভাইয়া তোমার সামনে এখনো 1 বছর 4 মাস আছে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগে। আগামী বছর ডিসেম্বরে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে, এইটুকু আমি বলেই দিতে পারি। এই 16টা মাস ভাইয়া সেরা পড়ালেখাটা করো। তোমার তোমার মধ্যে এবং তোমার স্বপ্নের মধ্যে শুধুমাত্র এই 16টা মাস আছে। 16টা মাসের প্রত্যেকটা দিন জাস্ট কাজে লাগাও। টেবিলটাতে বসে থাকো, বইটাকে চোখের সামনে ধরো, ভাইয়া জাস্ট পড়তে থাকো। সফল তুমি হবাই, আমি তোমাকে গ্যারান্টি দিলাম, সফল তুমি হবাই। ভাই আমি তোমাকে গ্যারান্টি দিলাম, তুমি তুমুল পরিশ্রম করো, তুমি হবাই। আমি তোমাকে এটা বললাম, শুরু করো। যারা করো নাই, প্লিজ শুরু করো। ঠিক আছে?